হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইন্স্যুরেন্স উইজডম চ্যানেল। আমি সুরভি বন্দ্যোপাধ্যায়। আমরা পড়ছি IC27 হেলথ ইন্স্যুরেন্স। এই হেলথ ইন্স্যুরেন্সের চ্যাপ্টার 5, দ্যাট ইজ হেলথ ইন্স্যুরেন্স পলিসি ফর্মস অ্যান্ড ক্লজেস। এই চ্যাপ্টার 5-এর পার্ট 1 আজকে আমরা পড়ব। তো চলো শুরু করা যাক। প্রথমে দেখছি আমরা কি হেলথ ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট। দেখো কি বলছে, দ্য ওয়ার্ড কন্ট্রাক্ট ইজ ডিরাইভড ফ্রম দ্য ওয়ার্ড কন্ট্রা হিয়ার. Contract means a binding agreement between two or more persons or parties, one legally enforceable. তাহলে কন্ট্রাক্ট কি? একটা বাইন্ডিং এগ্রিমেন্ট বিটুইন দুটো অথবা তার বেশি পার্টিজ এবং যেখানে একটা লিগাল এনফোর্সমেন্ট থাকছে, যেটা লিগাল একটা কন্ট্রাক্ট, লিগাল একটা এগ্রিমেন্ট হতে হবে। A contract is supposed to have mandatory elements like offer and acceptance, কনসিডারেশন, ক্যাপাসিটি টু কন্ট্রাক্ট আর হচ্ছে লিগালিটি অফ ফর্ম। তাহলে এই হচ্ছে এসেনশিয়াল এলিমেন্টস অফ আ কন্ট্রাক্ট। এটা একটু আমরা ডিটেলসে বুঝে নিই। প্রথমে আমরা কি দেখছি? অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। তাহলে ইন্স্যুরেন্সের ক্ষেত্রে অফার কে করছে? প্রপোজার, মানে যার রিস্কটাকে সে ইনশিওর করাতে চাইছে সে ইন্স্যুরেন্স কোম্পানির কাছে বা তার আন্ডার রাইটারের কাছে অফার করছে এবং আন্ডার রাইটার সেই রিস্কটাকে অ্যাকসেপ্ট করছে। ওকে, এবং অ্যাকসেপ্ট করছে কিসের বেসিসে? কনসিডারেশনের বেসিসে, মানে সে প্রপোজারের থেকে বা ইনশিওরের থেকে কনসিডারেশন নিচ্ছে, যেটাকে আমরা বলা হচ্ছে, যেটা কি, যে কনসিডারেশন মানে হচ্ছে কি প্রিমিয়াম নিচ্ছে এবং তার ভিত্তিতে, মানে তার জন্যই সে ওই রিস্কটাকে অ্যাকসেপ্ট করছে। ওকে, নেক্সট হচ্ছে ক্যাপাসিটি টু কন্ট্রাক্ট। এটাও একটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে যে অ্যাকসেপ্ট, তোমার কন্ট্রাক্টটা করার ক্যাপাসিটি আছে কিনা সেটা দেখতে হবে। মানে ধরো একজন যে কন্ট্রাক্টটা করাচ্ছে সে হয়তো দেখা গেল যে প্রপোজারের হয়তো এজ দেখা যাচ্ছে যে সে মাইনার, 18 ইয়ার্সের কম তার এজ, তখন তার কিন্তু সেই কন্ট্রাক্টটা করার ক্যাপাসিটি নেই। ওকে, তো সেটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আর লাস্ট হচ্ছে লিগালিটি অফ ফর্ম, মানে যে কন্ট্রাক্টটা হচ্ছে সেই কন্ট্রাক্টটা যেন একটা লিগাল কন্ট্রাক্ট হয়। ওকে, চলো নেক্সট হচ্ছে ক্যাভেট এম্পটার। এটার মানে হচ্ছে লেট দ্য বায়ার বি অ্যাওয়ার। দেখা যাক ব্যাপারটা কি। দ্য প্রিন্সিপাল সেজ দ্যাট দ্য বায়ার অ্যালোন ইজ রেসপন্সিবল ফর চেকিং দ্য কোয়ালিটি অ্যান্ড সুইটেবিলিটি অফ গুডস বিফোর আ পারচেজ ইজ মেড। তাহলে এই ক্যাভেট এম্পটার হচ্ছে একটা প্রিন্সিপাল, যেখানে বলা হয় যে কোনো জিনিস পারচেজ করার আগে বায়ার ইজ অনলি রেসপন্সিবল, মানে বায়ারকেই সমস্ত কিছু চেক করে নিতে হবে, জিনিসটা মানে সমস্ত কিছু দেখে তাকে জিনিসটাকে পারচেজ করতে হবে। ঠিক আছে, মানে যে সেলার সে কিন্তু নিজে থেকে বায়ারকে কোনো রকম অ্যাওয়ারনেস দেবে না প্রোডাক্টের ব্যাপারে, বায়ারকে নিজেকেই অ্যাওয়ার থাকতে হবে। কিন্তু ইন্স্যুরেন্সের ক্ষেত্রে এই ক্যাভেট এম্পটার এই প্রিন্সিপালটা অ্যাপ্লাই হয় না। ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যে প্রিন্সিপালটা অ্যাপ্লাই হয় সেটা হচ্ছে আটমোস্ট গুড ফেথ। এবং আটমোস্ট গুড ফেথ মানে কি? আমরা জানি যে যেখানে যে সেলার এবং যে বায়ার, মানে বায়ার হচ্ছে এখানে ইনশিওর্ড আর সেলার হচ্ছে এখানে তোমার ইন্স্যুরেন্স কোম্পানি, দুজনেই দুজনকে সমস্ত রকম তথ্য সাবজেক্ট ম্যাটারের সম্বন্ধে ক্লিয়ারলি জানাবে। ওকে, নেক্সট হচ্ছে গ্রুপ হেলথ ইন্স্যুরেন্স ফর লাইফ অর হেলথ। দেখো কি বলছে, গ্রুপ হেলথ ইন্স্যুরেন্স ইজ আ সিঙ্গেল পলিসি offered by an organization to cover a group of people, typically employees and their families. ঠিক আছে, in group insurance there are no specific health questions recorded from the individual member of the group. Rather the risk and the premiums are determined on the basis of claims experience and the nature of group. তাহলে আমরা জানি যে ইন্স্যুরেন্সের ক্ষেত্রে একটা প্রপোজাল ফর্ম ইনশিওর্ডকে বা প্রপোজারকে ফিল আপ করতে হয়। সেই ইন্স্যুরেন্স সেখানে কি কি বিভিন্ন রকম ডিটেলস থাকে, যেরকম তার মধ্যে অ্যাপ্লিক্যান্টের ডিটেলস, মানে তার নাম, তার অকুপেশন, তার প্যান কার্ড, তার কেওয়াইসি, তার ন্যাশনালিটি, এগুলো সমস্ত, ডেট অফ বার্থ, এগুলো সমস্ত কিছু থাকবে। এবং তাছাড়াও তার কি কি রোগ তার এর আগে হয়েছে বা তার ফ্যামিলি হিস্ট্রি, এগুলো সমস্ত রকম রেকর্ড, তার প্রিভিয়াস কি কি হসপিটালাইজেশনের কোনো মানে কোনো তার হসপিটালাইজেশন হয়েছিল কিনা, এগুলো সমস্ত কিছু প্রপোজারকে এখানে ইন্স্যুরারকে জানাতে হচ্ছে। কিন্তু যখন গ্রুপ হেলথ ইন্স্যুরেন্স হচ্ছে
তখন কিন্তু এইভাবে আর পার্টিকুলার মানে সেই গ্রুপে যত মেম্বার রয়েছে তাদের পার্টিকুলারলি ওইভাবে এই কোশ্চেনায়ার ফিল আপ করতে হচ্ছে না। তখন সেক্ষেত্রে কি দেখা হচ্ছে, নেচার অফ গ্রুপ, মানে গ্রুপটা কি ধরনের গ্রুপ, ঠিক আছে, এবং সেখানে কতজন মেম্বার রয়েছে সেটা দেখা হচ্ছে, এবং সেখানে গ্রুপ মেম্বারদের এজটা কি আছে সেটাও দেখা হচ্ছে। দেখো এটা আমরা পড়বো, এক্ষেত্রে কি বলছে, বলছে সাম অফ দ্য ডিটেলস দ্যাট আর ইউজুয়ালি রেকর্ডেড ফর গ্রুপ ইন্স্যুরেন্স। কি কি গ্রুপ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে রেকর্ড করা হয়, যেটা হচ্ছে নেচার অফ গ্রুপ, কি ধরনের গ্রুপ ওটা, নাম্বার অফ মেম্বার্স, কতজন মেম্বার রয়েছে, এজ গ্রুপ অফ মেম্বার্স মানে মেম্বারসদের এজ গ্রুপটা কি রয়েছে, কোন এজ থেকে কোন এজের মেম্বার সেখানে রয়েছে, ইনকাম ডিটেলস, তাদের ইনকাম কিরকম, নেচার অফ ওয়ার্ক, ঠিক আছে, আর একটা হচ্ছে জিওগ্রাফিক্যাল স্প্রেড এটসেট্রা। তাহলে এগুলো দেখা হচ্ছে যখন গ্রুপ ইন্স্যুরেন্স করা হচ্ছে। নেক্সট হচ্ছে দেখো হসপিটালাইজেশন ইনডেমনিটি প্ল্যানস। এখানে আমরা একটা প্ল্যান পড়বো যেটা হচ্ছে হসপিটালাইজেশন ইনডেমনিটি প্ল্যান। এটা দেখো কি বলছে, দিস প্রোডাক্ট ইজ অফার্ড টু ইন্ডিভিজুয়ালস অ্যাজ ওয়েল অ্যাজ টু গ্রুপস। টিপিক্যালি দিস পলিসি উইল রিএম্বার্স দ্য ফলোয়িং বেনিফিটস। কি কি বেনিফিট এখানে দেওয়া হয় এই পলিসিতে, একটা হচ্ছে হসপিটাল কস্ট, যেরকম অ্যাকোমোডেশন কস্ট, নার্সিং কেয়ার, অপারেশন থিয়েটার এক্সপেন্সেস, স্পেশালিস্ট কনসালটেশন অ্যান্ড ফিজিওথেরাপি রিসিভড অ্যাজ ইন পেশেন্ট। আর একটা হচ্ছে স্পেশালিস্ট ফিজ, কি কি দেওয়া হয়, স্পেশালিস্ট ফিজের মধ্যে সার্জেন্স অ্যান্ড অ্যানাস্থেসিস ফি ফর ইনপেশেন্ট অ্যান্ড ডে কেয়ার অপারেশন। ইনপেশেন্ট মানে হচ্ছে যখন সে মানে যখন পেশেন্টটি তোমার নার্সিংহোমে ভর্তি রয়েছে বা হসপিটালাইজ রয়েছে তখন সেটাকে বলছে ইনপেশেন্ট, এবং ডে কেয়ার মানে হচ্ছে যখন সে হসপিটালাইজেশন তার হলো না, সে জাস্ট কিছুক্ষণের জন্য হয়তো নার্সিংহোমে ভিজিট করলো, করে সে সার্জেনকে বা সে ডাক্তারকে চেক আপ করালো, ঠিক আছে, যেটাকে বলা হচ্ছে ডে কেয়ার। যেখানে 24 আওয়ার্স হসপিটালাইজেশন হচ্ছে না সেটাকে বলা হচ্ছে ডে কেয়ার। আর একটা কি দেখো, ফিজিশিয়ানস ফি ফর ইনপেশেন্ট ট্রিটমেন্ট, কস্ট অফ মেডিসিনস, ডায়াগনস্টিক্স টেস্ট এটসেট্রা। দিস প্রোডাক্ট জেনারেলি এক্সক্লুড দ্য ফলোয়িং। এই প্রোডাক্টে কি কি মানে এই হসপিটালাইজেশন ইনডেমনিটি যে প্ল্যান রয়েছে সেই প্রোডাক্টে কি কি জিনিস এক্সক্লুড করা হয়, যেরকম হচ্ছে ড্রাগ অ্যাবিউজ, সেলফ ইনফ্লেক্টেড ইনজুরিস মানে নিজেই নিজেকে কোনোভাবে ইনজিওর্ড করছে সেই ধরনের কোনো ট্রিটমেন্ট, ইনজুরিজের ট্রিটমেন্ট যদি হয় তাহলে সেটা তোমার এক্সক্লুড আছে। আউট পেশেন্ট ট্রিটমেন্ট মানে কি, যখন সে নার্সিংহোমে ভর্তি হচ্ছে না, বাড়িতেই কোনো তার ট্রিটমেন্ট হচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে আউট পেশেন্ট ট্রিটমেন্ট। আচ্ছা, এইচআইভি অর এডস এই ধরনের রোগ হলে নট পেয়েবল। কসমেটিক সার্জারি মানে কেউ ধরো তার বিউটিফিকেশনের জন্য কোনো কসমেটিক সার্জারি করলো, তাহলে সেটাও সেই ট্রিটমেন্টটাও এর মধ্যে ইনক্লুডেড না। প্রিভেন্টিভ ট্রিটমেন্ট, নেক্সট হচ্ছে তোমার usually the condition for eligibility for payment is that the insured has to be hospitalized for at least 24 hours। মানে যেটাকে আমি বললাম, মানে ইনপেশেন্ট মানে হচ্ছে যে অন্তত পক্ষে 24 আওয়ার্সের জন্য হসপিটালাইজড ছিল, তাকেই এই হসপিটালাইজেশন ইনডেমনিটি প্ল্যানের আওতায় ফেলা যাচ্ছে। কিন্তু তার মধ্যেও কিছু কিছু এক্সক্লুড আছে, যেগুলো তোমরা একটুখানি নিজের কমন সেন্স লাগালেই বুঝতে পারবে। মানে কেউ ধরো নিজের থেকে কোনো একটা রোগকে ডেকে আনছে, তাহলে সেক্ষেত্রে সেটা এক্সক্লুড রয়েছে, সেটা তার ড্রাগ অ্যাবিউজ হতে পারে, সেটা সেলফ ইনফ্লেক্টেড ইনজুরি হতে পারে, বা ধরো কোনো বিউটিফিকেশনের জন্য কোনো সার্জারি হতে পারে, বা কোনো প্রিভেন্টিভ ট্রিটমেন্ট মানে যেটা তোর যে রোগটা তার অলরেডি মানে এরকম কোনো রোগ তার হয়নি বাট সে তার আগে থেকেই তার কোনো প্রিভেন্টিভ ট্রিটমেন্ট সে করাচ্ছে, তাহলে এই ধরনের কোনো যদি ট্রিটমেন্ট হয়ে থাকে, বা আউট পেশেন্ট ট্রিটমেন্ট মানে সে হসপিটালাইজড হলোই না, তাহলে সেক্ষেত্রে সেই তাকে হসপিটালাইজেশন ইনডেমনিটি প্ল্যানের এক্সক্লুড করা থাকছে, ঠিক আছে। রিসেন্টলি হসপিটালাইজেশন প্রোডাক্টস হ্যাভ ইন্ট্রোডিউসড মেনি কস্ট শেয়ারিং প্রভিশনস লাইক সাবলিমিটস, কোপেমেন্টস, ডিডাক্টেবলস অলসো কল্ড এক্সেস, ঠিক আছে। এগুলো হচ্ছে কস্ট শেয়ারিং এলিমেন্টস। যেরকম সাবলিমিট দেখো কাকে বলছে, বলছে a sublimit in health insurance is a maximum amount an insurance company will pay for specific medical expenses, that is room rent, a specific treatment, ICU charges, ambulance charges etc. মানে এখানে একটা লিমিট করা রয়েছে যে এই হেডস এর জন্য ম্যাক্সিমাম এতটাই ইন্স্যুরেন্স কোম্পানি তোমার বিয়ার করবে, তার বাইরে যে খরচাটা হবে সেটা ইনসিওর্ডকে বিয়ার করতে হবে।
নেক্সট হচ্ছে ডিডাক্টেবল। ডিডাক্টেবল ইজ আ কস্ট শেয়ারিং মেকানিজম, আর ডিডাক্টেবল is the initial amount of an admissible claim which must be first borne by the insured before the insurer starts paying for the claim। মানে ডিডাক্টেবল মানে হচ্ছে ধরো কোনো একটা পলিসিতে ডিডাক্টেবল বলা রয়েছে হেলথ পলিসিতে 5,000 টাকা, মানে 5,000 টাকার বেশি যে কস্টটা হবে সেটা ইনসিওরার পেমেন্ট দেবে। ধরো তার কস্ট হয়েছে ধরো তার 50,000 টাকা, তাহলে সেক্ষেত্রে 5,000 টাকা পেমেন্ট করবে হচ্ছে ইনসিওর্ড, আর বাকি 45,000 পেমেন্ট করবে হচ্ছে ইনসিওরার। তাহলে এই 5,000 টাকা হচ্ছে এখানে ডিডাক্টেবল। এটা কেন করা হয়? বিভিন্ন রকম ছোটোখাটো যে ক্লেম সেগুলো, সেই স্মল ক্লেমগুলো যাতে ইনসিওরার অ্যাভয়েড করতে পারে, এবং এতে ইনসিওরের ফ্রডের টেন্ডেন্সিও কমে, এবং এটা একটা কস্ট শেয়ারিং মেকানিজম। নেক্সট হচ্ছে কো পেমেন্ট। কো পেমেন্ট দেখো কি বলছে, কো পেমেন্ট মিনস দ্য পার্সেন্টেজ অফ রিস্ক দ্যাট দ্য ইনসিওর্ড ইজ রিকোয়ার্ড টু বিয়ার। তাহলে এখানে হচ্ছে একটা পার্সেন্টেজ বলা থাকছে তোমার কো পেমেন্টের ক্ষেত্রে, সেই পার্সেন্টেজটা ইনসিওর্ডকে বিয়ার করতে হবে। সেই পার্সেন্টেজটা ইনসিওর্ড বিয়ার করবে, সেটা ইনসিওরার বিয়ার করছে না। অনেকটা ডিডাক্টেবলের অনেকটা তোমার সাবলিমিটের মতন, কিন্তু সাবলিমিটের ক্ষেত্রে একটা অ্যামাউন্ট বলা থাকছে, আর কো পেমেন্টের ক্ষেত্রে হচ্ছে তোমার একটা পার্সেন্টেজ বলা থাকছে। ওকে, এই জায়গাগুলো তোমরা একটু বইতে পড়বে, তোমাদের যে IC27 যে স্টাডি মেটেরিয়ালটা সেখানে খুব ক্লিয়ারলি বোঝানো রয়েছে। আশা করি কোনো অসুবিধা হবে না। তাহলে আজকে এতটাই। এর পরের পার্টে আমরা এই চ্যাপ্টার 5-এর নেক্সট পার্টটা পড়বো। এর পরের ভিডিওতে তোমাদের যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।